1508 সালের 6 মার্চ কাবুল দুর্গে দ্বিতীয় মুঘল সম্রাট নাসিরউদ্দিন মোহাম্মদ হুমায়ুন জন্মগ্রহণ করেন। সম্রাট বাবরের মৃত্যুর পর 1530 সালের 30 ডিসেম্বর তিনি মুঘল সালতানাতের মসনদে বসেন। 1531 সাল থেকে 1556 সালের মাঝে মোট 10 বছর তিনি হিন্দুস্তানের শাসনকার্য পরিচালনা করেন। মাঝখানে দীর্ঘ 15 বছরের বিরতি নেন। নিজের দুর্ভাগ্য, ভাইদের শত্রুতা আর শের শাহের মতো দূরদর্শী দুর্ধর্ষ শাসকের উত্থানের জন্য তার এই দুর্ভাগ্য। হুমায়ুন শব্দটির অর্থ সৌভাগ্যবান, তবে হুমায়ুন নামের এই মুঘল বাদশাহ একই সাথে সৌভাগ্যবান ছিলেন, আবার দুর্ভাগ্যবানও ছিলেন। সৌভাগ্যবান ছিলেন কারণ তরুণ বয়সে পিতার অধিকৃত বিশাল এক সাম্রাজ্যের শাসনকর্তা হয়ে বসার সৌভাগ্য হয়েছিল তার। সেই সাম্রাজ্যের বিস্তৃতি ছিল আমুদরিয়া থেকে গঙ্গা নদী পর্যন্ত, মধ্য এশিয়ার বলখ থেকে শুরু করে বাদাখশান, কুন্দুজ, হিন্দুস্তানের পাঞ্জাব, মুলতান, বিহার, গোয়ালিয়র, দোলপুর, চান্দেরি, বায়না আর বর্তমান ভারতের উত্তরপ্রদেশ তার শাসনাধীন ছিলেন। আর দুর্ভাগ্য এই কারণে যে নিজের অদক্ষতা আর দুর্ভাগ্যের কারণে সেই বিশাল ভূখণ্ড তার হাতছাড়া হয়ে যায়। তবে তার নামের সার্থকতা প্রমাণ করতেই যেন মৃত্যুর কয়েক মাস পূর্বে পুনরায় সেই বিশাল ভূখণ্ড অধিকার করে যান। পিতার দেয়া আমানত স্বস্থানে রেখেই তিনি পৃথিবী থেকে বিদায় নেন। ইতিহাসের পাতা ঘাটলে এরকম ব্যতিক্রমধর্মী দৃষ্টান্ত খুব অল্পই দেখা যায়। সমসাময়িক অন্যান্য রাজতন্ত্রের মতোই নিজের শাসনামলে শাসন ব্যবস্থার মূলে ছিল সম্রাট স্বয়ং নিজেই। সাম্রাজ্য পরিচালনার ক্ষেত্রে তার কথাই ছিল শেষ কথা। তবে নির্বাসিত হওয়ার পর পারস্য থেকে ফিরে ভাইদের পরাজিত করেও বারবার ক্ষমা করে দেয়ায় সম্রাটের আমিররা সম্রাটের উপর অসন্তুষ্ট ছিল। তারা সম্রাটের কাছ থেকে ভাইদের ক্ষমা না করার ব্যাপারে প্রতিশ্রুতি নিয়েছিলেন। এই একটিমাত্র বিষয়ে সম্রাটকে তার আমিরদের সাথে আপোষ করতে হয়েছিল। শাসক হওয়ার ব্যাপারটিকে সম্রাট হুমায়ুন স্বয়ং আল্লাহ প্রদত্ত হিসেবে বিবেচনা করতেন। তিনি বিশ্বাস করতেন আল্লাহর মনোনীত ব্যক্তি হিসেবে তার মূল দায়িত্ব হলো সালতানাতের নিরাপত্তা নিশ্চিত করা আর জনগণের জান মাল রক্ষা করার ব্যবস্থা করা, তাদের মাঝে ন্যায় বিচার করা আর তাদের সুখ দুঃখের ভাগিদার হওয়া। সাম্রাজ্য ও নিজের মসনদ টিকিয়ে রাখার লক্ষ্যে প্রাচীন ও মধ্যযুগী ব্যক্তিগতভাবে সম্রাটদের সামরিক দক্ষতা থাকা আবশ্যক ছিল। খুঁজলে যে দুটো একটা ব্যতিক্রম পাওয়া যাবে না তা না, তবে বেশিরভাগ ক্ষেত্রেই সম্রাটরা দক্ষ যোদ্ধা হতেন। অনেক ক্ষেত্রে তারা নিজেরাই যুদ্ধক্ষেত্রে যুদ্ধ পরিচালনা করতেন। সেই ধারাবাহিকতায় সম্রাট হুমায়ুন ব্যতিক্রম ছিলেন না। তিনি নিজে একজন উচ্চস্তরের যোদ্ধা ছিলেন। তার পিতা বাবরের সাথে সশরীরে বেশ কিছু যুদ্ধে তিনি উপস্থিত ছিলেন। তাছাড়া পানিপথ আর খানুয়ার মতো গুরুত্বপূর্ণ ও ভাগ্য নির্ধারণী দুটি যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন এবং সামরিক অভিজ্ঞতা লাভ করেন। এই দুটি যুদ্ধে তার সাহসিকতা ও বীরত্ব চোখে পড়ার মতো ছিল। কিন্তু সমস্যা হলো, যেমনটা দুদর্শন তিনি হবেন ভাবা হয়েছিল, পরবর্তী জীবনে তিনি তার ছাপ রাখতে পারেননি। সত্যিকার অর্থে তিনি ছিলেন খুবই নম্র, ভদ্র আর শান্তিপ্রিয় মানুষ। সম্ভবত যুদ্ধের চরম ভয়াবহতা সহ্য করার মতো মানসিক দৃঢ়তা তার ছিল না। ফলে সম্রাট বাবরের মৃত্যুর পর যখন তিনি মুঘল সাম্রাজ্যের হাল ধরলেন, তখন থেকেই তিনি এমন কোনো অর্জন নিজের নামের পাশে যোগ করতে পারেননি যা মুঘলদের স্বভাবজাত তেজকে প্রকাশ করতে পারে। গুজরাটে বাহাদুর শাহের বিরুদ্ধে তিনি সামরিক জয় পেয়েছিলেন বটে, কিন্তু বাহাদুর শাহের সাথে তার কোনো পূর্ণাঙ্গ যুদ্ধ হয়নি। আবার গুজরাট জয় করতে পারলেও নিজের দোষেই তা খুইয়ে বসেছিলেন তিনি, যা মুঘল সাম্রাজ্যের জন্য এক লজ্জাজনক দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছিল। আবার বাংলা অভিযান শুরুতে সফলতা পেলেও শেষ পর্যন্ত শের শাহ তাকে নাকানি চুবানি খাইয়ে দিল্লি ছাড়া করেছিলেন। বারবার শের শাহ সম্পর্কে সতর্ক করার পরও তিনি তার বিরুদ্ধে উপযুক্ত কোনো ব্যবস্থা নিতে ব্যর্থ হন। ফল প্রতিশ্রুতিতে পিতৃপ্রদত্ত সাম্রাজ্যই হারিয়ে 15 বছর পথে পথে ঘুরতে বাধ্য হন তিনি। সম্রাট হুমায়ুনের মূল সমস্যা ছিল তিনি শত্রু মিত্রের পার্থক্য সহজে বুঝতে পারতেন না। যুদ্ধক্ষেত্রে শত্রুর মনের ভেতরটা পড়তে জানতেন না। তাদের সামরিক শক্তি ও কৌশল ধরতে পারতেন না। আবার ধরতে পারলেও উপযুক্ত মূল্যায়ন করতে পারতেন না। যুদ্ধক্ষেত্রের মুহূর্তের মাঝেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যে কোনো সংকটময় মুহূর্তেও ফল ঘুরিয়ে দিতে সক্ষম। সম্রাট হুমায়ুন এদিক দিয়ে শুধু ব্যর্থই ছিলেন না, বরং সংকটময় মুহূর্তে তিনি যে সিদ্ধান্তই নিতেন প্রায় সময়ই তার প্রতিকূল চলে যেত। কঠিন বাস্তবতা থেকে দূরে থাকতে তিনি আমোদ প্রমোদ নিয়ে ব্যস্ত থাকতেন। তার এই আমোদ প্রমোদ তিনি যুদ্ধক্ষেত্রে ও বাস্তবতা থেকে পালিয়ে বেড়াতে জারি রেখেছিলেন। বাংলা বিজয়ের পর উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ না করেই আমোদ প্রমোদে ডুবে থাকার বিষয়টি এক পর্যায়ে তাকেই ডুবিয়ে দেয়। সম্রাট হুমায়ুন একাকী থাকতে পছন্দ করতেন। জরুরি মুহূর্তে জেনারেলরা তার সাথে যোগাযোগ করতে ব্যর্থ হতেন।
হুমায়ুনের এই বদভ্যাসের কথা তার পিতা বাবর জানতেন। তিনি একাধিকবার তাকে এই বলে সতর্কও করেছেন যে একান্তবাস বা অলস জীবন বাদশাহের জন্য নয়, কিন্তু সে শুনে কার কথা। তবে আশার বিষয় হলো নির্বাসনের পর বাস্তবতার কঠিন আঘাতে তার ভেতরে কিছুটা পরিবর্তন এসেছিল। তার ভেতরে বিচক্ষণতা আর উদ্যমের আভাস পাওয়া যাচ্ছিল। সম্রাট হুমায়ুনের সবচেয়ে বড় অস্ত্রটি ছিল অসীম সাহসিকতা। চরম বিপদের দিনে যখন আত্মীয় স্বজন, আমির, জেনারেল আর সৈনিকেরাও তাকে ত্যাগ করা শুরু করলো, তখন তিনি সাহস হারাননি। আল্লাহর উপর ভরসা করে তিনি তার আপন লক্ষ্য খুঁজে নিয়েছিলেন। হিন্দুস্থানীয় ঐতিহ্যের মুসলিম সালতানাতগুলোতে প্রধানমন্ত্রী বা উজিরের বিশেষ একটি মর্যাদা সবসময়ই থাকত। মূলত সালতানাতে সম্রাটের পরপরই উজিরদের মর্যাদা থাকত। উজির পদধারী ব্যক্তিরা দায়িত্বে ছিল ব্যাপক। সাম্রাজ্যের প্রতিটি বিভাগ তাকে তদারক করতে হতো। বিভাগগুলোর মধ্যে সমন্বয়ের দায়িত্ব তারই উপর বর্তাত। এমনকি সেনাবাহিনী নিয়ন্ত্রণ, সেনা ভর্তি, পদোন্নতি ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ কাজও অনেকাংশেই উজিরের নিয়ন্ত্রণে থাকত। তাছাড়া যুদ্ধক্ষেত্রেও উজিরকে যথেষ্ট পারদর্শী হতে হতো। সম্রাট হুমায়ুনের শাসনামলের প্রথম দিকে উজিরদের দায়িত্ব পালন করেছিলেন আমির ওয়াইস মুহাম্মদ ও তারপরে হিন্দু বেগ। পারস্য থেকে কাবুলে ফেরার পথে এই দায়িত্ব পান কারাচা খান। আর পারস্য থেকে ফিরে হিন্দুস্তান বিজয়ের সময় উজিরের মর্যাদা নিয়ে বৈরাম খান আর শাহ আবুল মালির মধ্যে অঘোষিত যে বিদ্বেষ দানাবাঁধ ছিল, সম্রাটের হঠাৎ মৃত্যুর প্রেক্ষাপটে তা আর হালে পানি পায়নি। নানা প্রতিকূলতা সত্ত্বেও প্রশাসনিক সংস্কার আধুনিকায়নের জন্য শাসক হিসেবে সম্রাট হুমায়ুন বেশ দীর্ঘ সময় পেয়েছিলেন। তার প্রথম শাসনকাল প্রায় 9 বছরেরও বেশি দীর্ঘ ছিল। কিন্তু এত লম্বা সময় পেয়েও সম্রাট হুমায়ুন প্রশাসন ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা কিংবা সামরিক কোনো ক্ষেত্রেই উল্লেখযোগ্য কোনো সংস্কার বা পরিবর্তন আনেননি। ভূমি ব্যবস্থাপনা, করনীতি সহ পুরো শাসন ব্যবস্থা মূলত সুলতানি আমলের অনুকরণেই চলত। কাজেই এসব বিষয়ে সম্রাট হুমায়ুনের ভূমিকা উল্লেখ করার মতো তেমন কিছু নেই। তবে কিছু ক্ষেত্রে তিনি নিজের মস্তিষ্ক প্রসূত ও বলতে গেলে এক প্রকার খামখেয়ালিপনা থেকে কিছু সংস্কার করেছিলেন। কিছু ক্ষেত্রে এসব সংস্কার প্রয়োজন ছিল, আবার কিছু ক্ষেত্রে সম্পূর্ণ অপ্রয়োজনীয়। সম্রাট হুমায়ুন তার আমির আর কর্মচারীদের মোট 3টি ভাগে বিভক্ত করেছিলেন। প্রতি বিভাগের লোকজন সপ্তাহে 2 দিন করে সম্রাটের সাথে সাক্ষাৎ করতে পারতেন। প্রথম ভাগে ছিলেন আহলে দৌলত শ্রেণীভুক্ত ব্যক্তিরা। সাম্রাজ্যের নিরাপত্তা, দক্ষতার সাথে প্রশাসন পরিচালনা মূলত এই শ্রেণীর দায়িত্ব ছিল। এই শ্রেণীর অন্তর্ভুক্ত ছিলেন সম্রাটের উজির, আমির, আত্মীয়রা, সেই সাথে অবশ্যই সেনাবাহিনী। এই শ্রেণী তাদের মেধা, দক্ষতা আর বীরত্ব দিয়ে সম্রাট আর সাম্রাজ্যের সেবা করে যেতেন। দ্বিতীয় ভাগে ছিলেন আহলে সাআদত শ্রেণীভুক্তরা। ইসলামী ব্যক্তিরা, জ্ঞানীগুণী পণ্ডিতরা আর কবি দার্শনিকরা এই শ্রেণীর অন্তর্ভুক্ত ছিলেন। আর তৃতীয় আহলে মুরাদ শ্রেণীর অন্তর্ভুক্তরা মূলত বিনোদন প্রদানকারী শ্রেণীর ছিল। এই 3 শ্রেণীর প্রত্যেকটির জন্য আবার একজন করে তত্ত্বাবধায়ক নিযুক্ত থাকতেন। আহলে দৌলত শ্রেণীর তত্ত্বাবধায়ক ছিলেন আমির, হিন্দু বেগ। আমিরদের নিয়ন্ত্রণ, সৈন্যভর্তি, তাদের বেতন ভাতা নির্ধারণ ও পরিশোধ করা তার দায়িত্বের অন্তর্ভুক্ত ছিল। আহলে সাআদাত বিভাগের দায়িত্বে ছিলেন মাওলানা মুহিউদ্দিন মোহাম্মদ ফরগরির নিকট। জনসাধারণের সাথে যোগাযোগ রাখা, তাদের ছোটোখাটো দাবি দাওয়া পূরণ করা, আলেমদের নিয়োগ ও তাদের সমস্যা সমাধানের দায়িত্বে ছিল এই বিভাগের। আর আমির মোহাম্মদ ওয়াইসের দায়িত্ব ছিল আহলে মুরাদ শ্রেণীর দেখাশোনা করা, তাদের সমস্যা সমাধান ও বেতন ভাতা পরিশোধ করা। প্রত্যেক শ্রেণীর এই তত্ত্বাবধায়কের স্বর্ণের তৈরি বিশেষ বান বা পরিচয়পত্র দেয়া হতো। সম্রাটের এই শ্রেণী বিভাজন নীতির আসলে কোনো তাত্ত্বিক ভিত্তি ছিল না। প্রায়ই দেখা যেত এই শ্রেণী বিভাগ অনুযায়ী একই ব্যক্তি একাধিক শ্রেণীতে আসন পাওয়ার যোগ্য হয়ে যান। যেমন আহলে দৌলত শ্রেণীভুক্তরা মূলত সাম্রাজ্যের নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যক্তি হন, কিন্তু প্রায়ই দেখা যেত তারা বেশ উঁচু মাপের সাহিত্যিক, কবি বা দার্শনিকও। সেক্ষেত্রে একই সাথে এক ব্যক্তিকে 2টি শ্রেণীতে জায়গা দিতে হচ্ছে। তাছাড়া মূল কথা হলো, এই ধরনের অপ্রয়োজনীয় শ্রেণীবিভাগ সাম্রাজ্য পরিচালনার ক্ষেত্রে কোনো কাজেই আসেনি। তাই এই শ্রেণীবিভাগের সাম্রাজ্য হুমায়ুনের রাজত্বকালে কখনোই গুরুত্ব দিয়ে মানা হয়নি। মানুষ হিসেবে সম্রাট হুমায়ুন অত্যন্ত নম্র, ভদ্র, শিক্ষিত, বিনয়ী, আমোদপ্রিয় আর শান্তিপ্রিয় ছিলেন। মুঘল সম্রাটদের মধ্যে সম্রাট হুমায়ুনের চেয়ে বিনয়ী সম্রাট আর কেউ ছিলেন না। সমস্যা হলো, শাসনকার্য পরিচালনা করতে গেলে বিনয় দিয়ে চলে না। প্রয়োজনে কঠোর হতে হয়, তড়িৎকর্মা হতে হয়, উদ্যমী হতে হয়।
দুঃখের বিষয় হলো সম্রাট হুমায়ুনের মাঝে এর সবগুলোই ঘাটতি ছিল। মানুষ হিসেবে তিনি অত্যন্ত উঁচু মাপের হলেও শাসক হিসেবে নিজের প্রতিভা কখনোই খুলে ধরতে পারেননি তিনি। শাসক হিসেবে জীবনে তিনি প্রচুর ভুল করেছেন, বেশিরভাগ ক্ষেত্রে সেই ভুল থেকে শিক্ষাও নেননি। সম্রাট হুমায়ুন সম্পর্কে বলা হয়, কোথাও পিছলে যাওয়ার সম্ভাবনা থাকলে সম্রাট হুমায়ুন অবশ্যই সেখানে পিছলে যেতেন, এমনকি তিনি মৃত্যুবরণ করলেন সেই পিছলে গিয়েই। সম্ভবত এই একটি লাইন সম্রাট হুমায়ুনের সমগ্র জীবনকে সংক্ষেপে প্রকাশ করার জন্য যথেষ্ট। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।